আসসালামু আলাইকুম। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 5। চ্যাপ্টার 5 চ্যাপ্টার 5 হচ্ছে ব্রাঞ্চিং স্ট্রাকচার। ব্রাঞ্চিং স্ট্রাকচার, তাহলে স্ট্রাকচার মানে আমরা কি জানি? স্ট্রাকচার শব্দের বাংলা কি? গঠন। আর ব্রাঞ্চ মানে শাখা। তার মানে প্রোগ্রামিং এর ক্ষেত্রে যদি কোনো শাখা প্রশাখা নিয়ে কাজ করতে হয়, হ্যাঁ, তাহলে এই শাখা প্রশাখাকে আমরা কেমনে গঠন লিখতে পারি বা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, তার একটা স্ট্রাকচার এই ক্লাসে আমরা দেখার চেষ্টা করব। তো তার আগে আমরা একটা জিনিস, এই যে ব্রাঞ্চিং স্ট্রাকচার যে নিয়ে কথা বলবো, এই জিনিসটা আসলে কোত্থেকে আসলো সেটা জানা দরকার। প্রোগ্রামিং এ সাধারণত ফ্লো কন্ট্রোল বলতে একটা জিনিস আছে। ফ্লো কন্ট্রোল মানে আমাদের নিয়ন্ত্রণটা প্রোগ্রামিং এ কাজ করার সময় এটা কোন দিক দিয়ে যাবে, হ্যাঁ, কোথায় কোথায় নিয়ে যাব, একই কাজ বারবার করাবো কিনা বা কোনো কন্ডিশন ব্যবহার করবো, দাঁড়ান এগুলি হ্যাঁ, দাঁড়ান এই বিষয়গুলো আমরা কিভাবে দাঁড়ান ভাই। নিয়ন্ত্রণ করব এর জন্য দুইটা টেকনিক আছে আমার কাছে। একটা হচ্ছে হ্যাঁ, ব্রাঞ্চিং স্ট্রাকচার, একটা হচ্ছে ব্রাঞ্চিং স্ট্রাকচার যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো, আর একটা হচ্ছে লুপিং স্ট্রাকচার। লুপিং স্ট্রাকচারটা নিয়ে আমরা আগামী ক্লাসে কথা বলবো। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রাঞ্চিং স্ট্রাকচার। ব্রাঞ্চিং স্ট্রাকচার মানে হচ্ছে যে কতগুলো শাখা প্রশাখা থাকবে, তো সেই শাখাগুলা কিভাবে কন্ট্রোল করতে হয়, যেটা নিয়ে গত ল্যাবে আমরা একটা প্রোগ্রাম দেখছি, বেশ কয়েকটা প্রোগ্রাম দেখছি। তো আজকে আমরা আরো বেশ কিছু প্রোগ্রাম দেখব এবং রিয়েল লাইফে কিভাবে এটার অ্যাপ্লিকেশন সেগুলা দেখার চেষ্টা করব। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন। আর লুপিং স্ট্রাকচার নিয়ে আমরা আগামী ক্লাসে কথা বলবো। এবার আসেন, ব্রাঞ্চিং স্ট্রাকচারটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। প্রোগ্রামিং এর ক্ষেত্রে ব্রাঞ্চিং স্ট্রাকচারটাকে দুই ভাগে ভাগ করা যায়। কি কি? একটাকে বলছে ওরা কন্ডিশনাল ব্রাঞ্চিং স্টেটমেন্ট। কন্ডিশনাল কন্ডিশনাল মানে হচ্ছে শর্তযুক্ত, যেখানে আমরা শর্ত নিজে যুক্ত করে দিব, হ্যাঁ, শর্ত থাকবে, শর্তযুক্ত ব্রাঞ্চিং স্টেটমেন্ট। আর আরেকটাকে তারা বলছে আনকন্ডিশনাল, শর্ত ছাড়া কন্ডিশনাল ব্রাঞ্চিং স্টেটমেন্ট। একটা হচ্ছে শর্তযুক্ত আর একটা হচ্ছে শর্ত ছাড়া। তো শর্তযুক্তর মধ্যে কারা পড়ে আমরা যদি একটু খেয়াল করি, কতদিন আমরা দেখছিলাম শর্তযুক্ত হচ্ছে সেগুলাকে আমরা বলতে পারি, যেমন ইফ একটা, তারপরে আমরা বলতে পারি ইফ ইলস স্টেটমেন্ট, ইফ ইলস, ইফের সাথে ইলস থাকবে, হ্যাঁ। আরেকটাকে আমরা বলতে পারি ইলিফ স্টেটমেন্ট, যেটা নিয়ে আমরা গতদিন কথা বলছি, ইলিফ। আর আরেকটা হচ্ছে নেস্টেড ইফ স্টেটমেন্ট, নেস্টেড ইফ স্টেটমেন্ট। এই প্রত্যেকটা নিয়ে আমরা আজকে ডিটেলস আলোচনা করব। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম সেটা হচ্ছে যে প্রোগ্রামিং এর যদি কোনো ফ্লো কন্ট্রোল বা নিয়ন্ত্রণ আমরা রাখতে চাই, তাহলে সেখানে দুই ধরনের স্টেটমেন্ট নিয়ে আমরা কথা বলবো, স্ট্রাকচার নিয়ে কথা বলবো বা গঠন নিয়ে কথা বলবো। একটাকে আমরা বলছি ব্রাঞ্চিং স্ট্রাকচার, আর একটাকে বলছি লুপিং স্ট্রাকচার। ব্রাঞ্চিং স্ট্রাকচার কোনগুলা? যদি কোনো একটা প্রোগ্রামকে আমরা নির্দিষ্ট কতগুলো শাখা প্রশাখায় বা ভাগ করতে পারি, তাহলে এটাকে আমরা বলছি ব্রাঞ্চিং স্ট্রাকচার। তো এই ব্রাঞ্চিং স্ট্রাকচার গুলাকে আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করছে তারা। একটা হচ্ছে কন্ডিশনাল বা এমন ব্রাঞ্চিং স্ট্রাকচার যেখানে আমরা নিজেরাই সত্য জুড়ে দিব, সেই সত্যটা যদি সে মানে তাহলে তাকে কি করতে হবে সেটা আমরা বলে দিই। আর যদি আর কিছু আছে আনকন্ডিশনাল, যেটার কোনো শর্ত নাই, হ্যাঁ, শর্ত ছাড়া। এরকম কারা হতে পারে? শর্ত ছাড়া স্টেটমেন্ট যেমন আছে, সেগুলোর নামগুলো আমরা একটু লিখি এখানে। শর্ত ছাড়া হতে পারে এরকম পাস। পাস কিভাবে কাজ করে এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। পাস, তারপর হচ্ছে কন্টিনিউ, হ্যাঁ, কন্টিনিউ, কন্টিনিউ, আর একটা হচ্ছে ব্রেক। এই তিনটা হচ্ছে শর্ত ছাড়া। তাহলে ব্রাঞ্চিং স্টেটমেন্ট কি? ব্রাঞ্চিং স্টেটমেন্ট কয় ধরনের হতে পারে? হ্যাঁ, তার মধ্যে দুই ধরনের, কন্ডিশনাল আনকন্ডিশনাল। কন্ডিশনাল আবার কয় ধরনের হতে পারে? 4 ধরনের হতে পারে। আনকন্ডিশনাল 3 ধরনের হতে পারে। এতটুকু নিয়ে আপনাদের কারো মনে কি কোনো কোশ্চেন আছে যে এতটুকু বুঝিনি, এমন কেউ আছেই? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। Okay. আপনারা কি বুঝতে পারছেন এতটুকু আমি যেটুকু বলছি? জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। এবার আসেন আমরা একটা একটা করে শুরু করে প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করি।
এবার আসেন প্রথম যেটা দেখবো কন্ডিশনালের মধ্যে, আমরা এই পাশে লেখার চেষ্টা করি। প্রথমটা হচ্ছে আমাদের ইফ স্টেটমেন্ট। কালারটা একটু change করি, বোঝা যাচ্ছে। ইফ স্টেটমেন্ট প্রথমটা আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইফ স্টেট। ইফ এর বাংলা কি বলছিলাম ক্লাসে? আপনাদের যদি মনে থাকে তাহলে দেখবেন ইফ মানে হচ্ছে যদি। তার মানে বিষয়টা হচ্ছে প্রোগ্রামটা পুরোটাই উপর থেকে আসতেছিল, মানে উপরে আরো অনেক কিছু আছে, উপরে আরো অনেক লাইন আছে, এগুলা শেষ করে যখন সেখানে আসলো ইফের কাছে প্রবেশ করলো, এই এই পয়েন্টটাকে আমরা বলবো এন্ট্রি পয়েন্ট। হ্যাঁ, এই পয়েন্টে যখন সে প্রবেশ করতেছে এন্ট্রি, হ্যাঁ, এখানে আসলো, তখন তাকে আমি একটা কন্ডিশন দিব ইফ দিয়ে, আমি একটা কন্ডিশন দিয়ে দিব বা শর্ত দিয়ে দিব, যে সত্যটা যদি সে মানে, হ্যাঁ, তাহলে এক ধরনের কাজ করবে, আর যদি সত্য না মানে তাহলে সে আরেক ধরনের কাজ করবে। কিরকম? যদি শর্ত মানে তাহলে সে এই দিক দিয়ে যাবে, ট্রু হইলে সে একদিকে যাবে। আর যদি ফলস হয়, ট্রু হইলে একদিকে যাবে, গিয়ে একটা কাজ নির্দিষ্ট, আমরা একটা কাজ দিব, যে তুমি যদি এই কন্ডিশনটা বা সত্যটা মানো তাহলে আমাদের এই কাজটা করে দাও। এই ইফের কন্ডিশনটা সত্যি হলে একটা ব্লকে তাকে পাঠাই দিব, সে কাজটা সে করবে, সেটা প্রিন্ট হইতে পারে বা আমরা আমাদের মতো করে করবো। আর যদি মিথ্যা হয়, মিথ্যা যদি হয় শুধু ইফের ক্ষেত্রে, যদি মিথ্যা হয় এটা, হ্যাঁ, বা ফলস হয়, এটা না লিখে আমরা ফলস লিখি, ইয়েস বা নো লিখতে পারেন, কোনো সমস্যা নেই, তাহলে সে সরাসরি স্কিপ করে এই যে ব্লকটা আছে এটাকে স্কিপ করে নিচে চলে যাবে এবং গিয়ে সরাসরি এখানে চলে আসবে। এতটুকু বুঝছি কিনা? যে প্রথমত সে কি করতেছে, উপরে একটা বিশাল লাইন আছে, মনে করেন ইনপুট নিছে আর অনেক কিছু হয়েছে, কাজটা স্টার্ট হয়েছে, এগুলা শেষ টেস করে আসে যখন এইখানে একটা কন্ডিশন পাচ্ছে সে, ইফ এর মাধ্যমে সে বলছে যদি এটা সত্য হয়, হ্যাঁ, তাহলে তুমি এই কাজটা করো, এই যে নিচের ইফ ব্লকের মধ্যে যেটা আছে সেটা কাজ করো। আর যদি মিথ্যা হয় তাহলে তুমি সরাসরি এই লাইনটাকে স্কিপ করো। এটাকে কি করতে বলছে? এটাকে সে স্কিপ করে দিয়ে চলে যাইতে বলছে। স্কিপ কেমন? খেয়াল করে, এই লাইনটাকে স্কিপ করে মানে একবারে এড়াই গিয়ে তুমি এইখানে আসে বাকি কাজগুলো তোমার যেগুলো আছে এগুলো তুমি শেষ করো, এটা মিন করছে। এবার আসেন যদি এটা ইফিলস হইতো তাহলে বিষয়টা কেমন? এইভাবে আসতো, আসার পরে এখানে একটা কন্ডিশন দেখতো সে, ইফিলস। এবার এবার যেটা আমরা দেখছি খেয়াল করেন, এটা হচ্ছে একটা আগেটা শুধু ইফ, অনলি ইফ, এটা হচ্ছে ইফিলস। যদি হয় তাহলে আমরা বলছি ইফ কন্ডিশন, এখানে একটা কন্ডিশন দিব আমরা, কন্ডিশন যদি মানে, তার মানে যদি এই কন্ডিশনটা সত্য হয় বা মানে ট্রু হয়, তাহলে সে এই যে ই ব্লকের ভিতরে কাজ করবে। এরকম একটা ব্লক আমরা দিয়ে দিব, সেখানে আমরা আমাদের মতো প্রিন্ট করতে পারি, ক্যালকুলেশন করতে পারি, এরকম ব্লকে কাজ করবে। আর যদি মিথ্যা হয়, যদি ফলস হয়, তাহলে আগের মতো সরাসরি যাবে না, সে ইলস ব্লকে চলে যাবে। মানে ইলস এর জন্য আরেকটা ব্লক আমরা তৈরি করবো, একটা হচ্ছে ইলস ব্লক। এখন হয় ঘটনা সত্য হবে না তো মিথ্যা হবে, তার মানে কি, হয় এই ঘটনা ঘটবে নয়তো এই ঘটনা ঘটবে, যেটাই ঘটুক না কেন এই দুইটা আবার একটা নির্দিষ্ট জায়গায় আসে, হ্যাঁ, জয়েন হয়ে তারপর নিচের দিকে বাকি কাজগুলা করতে থাকবে যদি আর অন্যান্য কাজগুলো থাকে। এবার কি বুঝাতে পারছি ইফ এর জিনিসটা কি আর অনলি ইফ কি? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? জি ইফ কি স্যার। আর ওকে, এতটুকু যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমরা একটা করে এক্সাম্পল দেখি, তাহলে আমাদের জন্য আরো বিষয়টা ক্লিয়ার হবে। এবার আমরা রান করব। দেখেন আমরা চাচ্ছি গতদিন ল্যাবে যেটা করছিলাম ওইটাই আবার করার চেষ্টা করছি। সাপোজ আমরা বলছি আগে দুইটা সংখ্যা ইনপুট নিয়ে নিলাম, একটা হচ্ছে নাম্বার ওয়ান, আচ্ছা এ বি দিয়ে লিখি গতকালকের মতো, এ ইজ ইকুয়াল ইন্টিজার ইনপুট ইন্টার নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান, প্রথম নাম্বারটা আপনি ইনপুট দেন। ওকে, এরপরে কি করলাম, বি এর ভিতরে আবার সেম কাজটাই করলাম, বি, বি ইন্টার নাম্বার টু। তার মানে কি বোঝাচ্ছে দেখেন, খেয়াল করেন, আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝবেন এই যে কাজ দুটো আমি করলাম, কি করলাম, ইনপুট নিলাম না দুইটা সংখ্যা, তার মানে এই যে কাজটা স্টার্ট হয়েছিল এখানে, স্টার্ট হওয়ার পরে, স্টার্ট হওয়ার পরে মূলত সে কি করলো, স্টার্ট হওয়ার পরে মূলত সে দুইটা সংখ্যা এভাবে ইনপুট নিল। এই যে আগের কাজগুলা বলছি, এই কাজগুলা আগে করে আসতে হবে। আমি শুধু এই ব্লকটা
দেখানোর চেষ্টা করছি ইনপুট এ এন্ড বি। দেন এই এ এন্ড বি ইনপুট নেওয়ার পরে সরাসরি এখানে চলে আসবে ইফ ব্লকের মধ্যে। তাহলে আমাদের ইফ ব্লকের ভিতরে এসে আমাকে কি দিতে হবে, একটা কন্ডিশন দিতে হবে। সেই কন্ডিশনটা কি, এইভাবে আমরা লিখবো ইফ এ ইজ গ্রেটার দেন বি, যদি হয় তাহলে তুমি কি করো, এই যে নিচে এই ব্লকটা বুঝতেছে কেমনে, খেয়াল করেন গতদিন আমি এই ভুলটা সবাই করছে। এটা হচ্ছে ইফের ব্লক, নর্মাল ভাবে আগাচ্ছে এই মার্জিন লাইন। আর আমি যখন এখানে ইফের আন্ডারে কিছু লিখতে যাচ্ছি, এই যে ডবল কোটেশনটা দিয়ে, তখন একটা নির্দিষ্ট ট্যাব দিয়ে তারপর লেখার চেষ্টা করছি। তার মানে এই অংশটুকু হচ্ছে ইফের এরিয়ার মধ্যে পড়ছে। ঠিক আছে, তাহলে খেয়াল করেন এই অংশটুকুর মধ্যে যদি আমরা লিখতে চাই তাহলে কিভাবে লিখবো। এখানে আসেন, আমরা একটা রেজাল্ট দিলাম ইন্ট দ্য লার্জেস্ট নাম্বার ইজ, তাহলে কে বড় হবে, এটা যদি আমরা লিখি তাহলে বড় হবে কে বলে, বড় হবে এই। এমন অবস্থায় যদি আমরা প্রিন্ট করি, দেখেন আমাদের ঘটনা কি বলছিল। আমাদের এখানে বলা ছিল এরকম যে আপনার এই কন্ডিশনটা যদি সত্য হয় তবে কেবলমাত্র আপনি এরকম একটা ব্লকের মধ্যে তাকে পাঠাবেন, কিছু একটা লিখে দিবেন। হ্যাঁ আমি লিখছি, এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে সে এই লাইনটা প্রিন্ট করবে বা এরকম একটা রেজাল্ট আমাকে দিবে। আর যদি মিথ্যা হয় তাহলে আমি কিন্তু কোনো ধরনের রেজাল্ট চাই নাই, সরাসরি একবারে এখানে এসে পরের কাজ করতে গেছি, তারা আর অন্য কোনো কাজ নেই, মানে প্রোগ্রামটা শেষ করতে হবে আমাকে। এখন যদি এমত অবস্থা আমি রান করি, তাহলে খেয়াল করেন যে আমি যদি রান করি কোডটাকে, এখানে গিয়ে এখানে দেখেন, এখানে রান করতে নাম্বার চাচ্ছে, একটা দিল 10 আর একটা দিলাম 5, তাহলে কি 10 প্রিন্ট করবে নাকি করবে না? দুইটা সংখ্যা ইনপুট নিলাম, একটা 10 একটা 5, চেক করতেছি এ বড় বা প্রথম নাম্বারটা বড় দ্বিতীয় নাম্বারটার থেকে, যে কন্ডিশনটা দিয়েছে সেটা সত্য নাকি মিথ্যা। সত্য। সত্য, তার মানে এটা কি প্রিন্ট করবে নাকি করবে না? করবে। করবে। দেখেন দ্য লার্জেস্ট নাম্বার ইজ 10, কিন্তু যদি আমি উল্টাই দিতাম, প্রথমে দিতাম 5 আর দ্বিতীয়তে 10, তারপর ওই কন্ডিশনটা সত্য নাকি মিথ্যা? মিথ্যা। মিথ্যা। তার মানে ওই ওই লাইনটা সে আর প্রিন্ট করবে না। দেখেন কোনো প্রিন্ট না করে সে প্রোগ্রামটাকে শেষ করে দিছে, কোনো রেজাল্ট কিন্তু শো করেনি। এটাই হচ্ছে ইফ স্টেটমেন্ট। তার মানে ইফ স্টেটমেন্ট কি করছে, যদি কন্ডিশনটা সত্য হয় তবে সে কাজ করছে, মিথ্যা হলে কি করতে হবে, সে কোনো কাজ করছে না। সে লাইনটাকে স্কিপ করে দিয়ে চলে যাচ্ছে, এটাকে ইগনোর করছে। বুঝতে পারছি কি ইফ স্টেটমেন্টটা কি? ইয়েস স্যার। এবার আসেন ইফ ইলস, এই যে দেখেন সেম ঘটনা, একই ঘটনা, ইফ হলে ট্রু হলে দিকে হবে, তাহলে ফলস হলে আরেকটা ঘটনা দিতে হবে না? এই কাজটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এইখানে আবার কোড লিখতে হবে, ইন্টার দিয়ে আমরা পিছনে ব্যাক করলাম, লিখবো ইলস। ইলস লিখে আমরা লিখবো সেম মেসেজটাই দিব, কপি করে পেস্ট এখানে দিব, তাহলে B। তাহলে দ্য লার্জেস্ট নাম্বার ইজ বি। এবার আপনি যেটাই দেন না কেন একই অ্যান্সার আসবে। দেখেন 5 দিলাম প্রথমে, 10 দিলাম, এবার কি লার্জেস্ট নাম্বার কত, 10। তার মানে যেখানে হোক না কেন, সত্য মিথ্যা যেটাই হোক না কেন, একটা রেজাল্ট আপনি পাবেনই। সত্য হইলেও রেজাল্ট পাবেন, মিথ্যা হইলেও রেজাল্ট পাবেন। এরকম সিচুয়েশনে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ইফ ইজ। তার মানে আমরা যখন প্রোগ্রামে কোন স্টেটমেন্টটা ব্যবহার করব, এটা ডিপেন্ড করবে আপনি আসলে কোন কাজটা করতে যাচ্ছেন সেটার উপর। মনে করেন আপনি যদি এরকম কোনো কাজ করতে যান যে আপনার সত্য হইলেও রেজাল্ট লাগবে, মিথ্যা হলে কি হবে আমার এটা জানার দরকার নেই, আমার রেজাল্টের প্রয়োজন নাই, তাহলে সেক্ষেত্রে আপনি ইফ স্টেটমেন্ট ব্যবহার করবেন। আবার যদি আপনার কখনো প্রয়োজন হয় এমন যে সত্য হইলেও রেজাল্ট লাগবে, মিথ্যা হইলেও রেজাল্ট লাগবে, তাহলে আপনাকে ইফ স্টেটমেন্ট ব্যবহার। বুঝতে পারছি কি? স্যার। স্যার আরেকবার। ওকে, আমি বলছি যে আমরা এখানে দুইটা স্টেটমেন্ট দেখলাম, একটা হচ্ছে ইফ স্টেটমেন্ট, ইফ স্টেটমেন্ট দেখলাম, আরেকটা এই পাশে দেখলাম হচ্ছে ইফ ইলস স্টেটমেন্ট। এখন এই দুইটা কখন কাজে লাগবে খেয়াল করেন। ইফ স্টেটমেন্ট কি করছে, ইফ স্টেটমেন্ট যেটা করছে, ঘটনা যদি সত্য হয়, যে দাবিটা আমরা করছি, যে কন্ডিশনটা দিচ্ছি, যে সত্যটা দিচ্ছি, সত্য হইলে কাজ করছে, মিথ্যা হইলে কিন্তু সে কোনো কাজ করছে না। সে তার মতো করে লাইনটাকে স্কিপ করে দিয়ে চলে যাচ্ছে, কোনো রেজাল্ট সে দিচ্ছে না, একটু এর রেজাল্ট আমরা চেক করে দেখছি। আর ইপিএলস স্টেটমেন্ট কি করছে, ইপিএলস স্টেটমেন্ট বলছে যে যদি সত্য হয় তাহলে তো আপনি রেজাল্ট দিবেনই, এই যে এই যে সত্য হলে এই পাশ দিয়ে এসে আপনি এখানে রেজাল্ট দিবেন, কিন্তু যদি মিথ্যা হয় তাও আপনি আমাকে একটা রেজাল্ট দিবেন, সত্য মিথ্যা যাই হোক না কেন আপনি আমাকে রেজাল্ট দিবেন একটা। এই ধরনের সিচুয়েশন যদি যখন আপনার সামনে আসবে তখন আপনি ইফিলস স্টেটমেন্ট ব্যবহার করবেন। আর যদি শুধু এমন সিচুয়েশন কখনো আসে ঘটনা সত্য হলে রেজাল্ট লাগবে, মিথ্যা হলে আমার রেজাল্টের প্রয়োজন নাই, তাহলে আপনি শুধুমাত্র ইফ স্টেটমেন্ট ব্যবহার করবেন।
এবার কি বুঝাতে পারছি? জি স্যার। Okay. তাইলে এটুকু যদি বুঝি, তাহলে এই দুইটার উপরে আমরা কয়েকটা প্রোগ্রাম আগে দেখবো, তারপরে এই যে ইলস, ইলিফ, নেস্টেড ইফ, এই জিনিসগুলা দেখবো। ওকে, তাহলে এই জিনিসগুলো আমি মুছে দিলাম, ইফ ইজ ব্লক গুলা মুছে দিলাম। হ্যাঁ, মুছে দিয়ে আমি এখন কয়েকটা প্রোগ্রাম ধাম করে আপনাদেরকে রান করে দেবো। খেয়াল করেন, আমার প্রবলেমটা আগে চিন্তা করবেন যে স্যার কি বলতেছে, তারপর উত্তর করার চেষ্টা করুন। হ্যাঁ, এটা আমরা মুছে পরিষ্কার করি। প্রবলেমটা হচ্ছে, আপনাকে এখন যে প্রবলেমটা আমি দিব, প্রথম প্রবলেমটা, সেটা হচ্ছে একটা নাম্বার, একটা নাম্বার ইনপুট নিয়ে আপনি দেখবেন সেটা জোড় নাকি বিজোড়, এটা আপনাকে চেক করতে হবে। জোড় হলে জোড় বলবেন, বিজোড় হলে বিজোড় বলবেন। জোড় নাকি বিজোড়, যে কোনো একটা নাম্বার, আপনাকে যদি একটা নাম্বার আমি ইনপুট দিই, তাহলে সেটা জোড়ও হইতে পারে, সেটা কি হইতে পারে, বিজোড়ও হইতে পারে। আপনাকে বলতে হবে জোড় হলে জোড় প্রিন্ট করতে হবে, আর বিজোড় হলে বিজোড় প্রিন্ট করতে হবে। কোশ্চেন হচ্ছে কেমনে এটাকে আমরা সলভ করবো। স্যার 2 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ স্যার শূন্য হয় তাহলে তো স্যার এটা জোর হবে। আর যদি না হয়? তাহলে তো বিজোড় হবে। গুড। এবার আসেন এটার ফ্লোচারটা আমরা একটু দেখার চেষ্টা করি কেমনে। প্রথমত আমরা কাজটা কি করব, শুরু করব, দিস ইজ বিগিন বা স্টার্ট, যেটাই নেন না কেন, দিয়ে আমাদেরকে প্রথমে কি করতে হবে, একটা সংখ্যা ইনপুট নিতে হবে, তাই না? ইনপুট নাম্বার, যে নাম্বারটা নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি, সেই নাম্বারটা আমাদের ইনপুট নিতে হবে। নেওয়ার পর এখানে এসে আমাদেরকে চেক করতে হবে এইভাবে, ইফ নাম্বার মডুলাস, কালকে বলছিলাম ভাগশেষ কিভাবে বের করে, মডুলাস দ্বারা। টু, এটা যে এই ভাগশেষের রেজাল্টটা আসলো, সেই রেজাল্টটা জিরো হয়েছে কিনা চেক করার উপায় হচ্ছে ডবল ইকুয়াল দিয়ে, আমরা কালকে দেখছিলাম, চেক করে দেখবো যদি জিরো হয়, হয় ঘটনা কি হবে, সত্য ট্রু হবে, বা ইয়েস যেটাই বলেন না কেন, আর নয়তো ফলস হবে। যদি ট্রু হয় তাহলে আমরা কি বলতে পারবো, জোর না বিজোড়? জোর। জোর। প্রিন্ট লিখবো। জোরকে, জোরকে ইংরেজিতে কি বলা হয়, ইভেন, এটা বলছিলাম ক্লাসে একদিন। আর যদি বিজোড় হয় তাহলে আমরা বলবো প্রিন্ট ওড। কোড। দিয়ে হয় রেজাল্ট এটা হবে, নয়তো এটা হবে। আমরা এক জায়গায় আসবো, এসে সংযোগ করে তারপরে প্রোগ্রামটা ফাইনালি এখানে গিয়ে শেষ করব। এতটুকু নিয়ে কারো কোনো ডাউট আছে? এতটুকু নিয়ে কারো কোনো সন্দেহ আছে? স্যার ওইটুকু আরেকবার বোঝানো হয়েছে, ইফ নাম্বার মডুলাস। আমাদের তো বলছি একটা নাম্বার ইনপুট নিতে হবে, এতটুকু তো বুঝছি ইনপুটটা, নাকি বুঝি নাই? হ্যাঁ বোঝার পর আমরা এখানে আসলাম, এখানে যে কন্ডিশন চেক করতে হবে সেই সংখ্যাটা জোর না বিজোড়। তা জোর বুঝতে বুঝবো কেমনে? প্রথমে আমরা 2 দ্বারা ভাগ করবো সংখ্যাটাকে। মনে করেন একটা সংখ্যা 10, 2 দ্বারা ভাগ করলেন, 2 5 কত, 10, ভাগশেষ কত, শূন্য। 0। আবার যদি আমি একটা নাম্বার নিই 9, 2 দ্বারা ভাগ করলাম, 2 4 8, ভাগশেষ কত, ওয়ান। 1। তার মানে আমরা এখানে চেক করছি যে যে সংখ্যাটা আপনি ইনপুট দিচ্ছেন সেই সংখ্যাটা 2 দ্বারা ভাগ করার পর ভাগশেষ যদি শূন্য হয়ে যায়, তাই মানে কি এটা জোর, ঘটনা সত্য, এই যে জোর ইভেন প্রিন্ট করছেন। এই যে আমরা চেক করে দেখলাম এটা। আর যদি ভাগশেষ জিরো বাদে অন্য কিছু, অন্য 1 2 3 যেমন হোক না কেন, এটা 1 ছাড়া অন্য কোনো কিছু ভাগশেষ আসবে না। 1 যদি হয় তার মানে কি ফলস, জিরো হয় নাই, জিরো হয় নাই মানে কি 1 হয়েছে ফলস, তখন এই পাশে এসে আমাদেরকে ওড প্রিন্ট করবে। বুঝতে পারছি কি? হ্যাঁ জি স্যার বুঝছি। ওকে, এবার তাহলে আমরা একটু কোডটা রান করে দেখি যে ঘটনা ঘটে কি। প্রথমত আমি একটা কি করলাম, নাম্বার ইনপুট নিলাম, এনইউএম নাম বা নাম্বার যেটাই হোক না কেন। তাহলে এই নাম্বারটাকে আমরা চেক করবো এইভাবে, নাম্বার মডুলাস 2 ইকুয়াল ইকুয়াল 0, যদি হয় তাহলে বলবো ইজ ইভেন। ইজ ইভেন কেন লিখলাম, এই দেখেন প্রথমে আমরা নাম্বারটাকে প্রিন্ট করবো এই পাশে, নাম্বার দিয়ে কমা দিয়ে বলবো ইজ ইভেন, তার মানে ওই নাম্বারটা দিয়ে বলবে সে জোড়। আর এখানে আসে বলবো নাম্বারটা, নাম্বার ইজ কি হবে বলেন, ও। এবার কি বুঝাতে পারছি কি হচ্ছে এটা? জি স্যার। এখন দেন একটা নাম্বার বলেন, ওই নাম্বারটাই নিই আমরা, 10, 10 জোড় না বিজোড়? জোর। জোর। জোড়।
কিন্তু 10 ইজ ইভেন। আসছে? জোর আসছে? জি স্যার। আবার রান করি, এবার 9 দিলাম, 9 ইজ ওড। ঠিক আছে, কাজ করতেছে, জোর বিজোর কাজ করতেছে। এগুলো কিন্তু জি পরীক্ষায় আসবে, স্যার। এখন যে প্রোগ্রামগুলো করাচ্ছে এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। না বুঝতে পারলে কোশ্চেন করতে হবে, হ্যাঁ। এবার আসেন স্যার, আমি যদি, আপনি আমাকে কোশ্চেন করতে পারেন যে স্যার আপনি কেন এটা এরকম নিলেন? আপনি তো স্যার এরকমও করতে পারতেন যে নাম্বার 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ দুইটাই হবে, একটা হয় 0 হবে, একটা 1 হবে। আপনি কি এখানে নিতে পারতেন না যে ইফ নাম্বার মডুলাস 2 ইকুয়াল ইকুয়াল 1? হ্যাঁ, নিতে পারতাম। তাহলে এটা 1 মানে কি? এটা জোর না বিজোড় চেক করতেছে বলেন তো? এটা বিজোড় চেক করতেছে। তার মানে এটা ট্রু হয়, এই কন্ডিশন ট্রু হলে এখানে আপনাকে ওড প্রিন্ট করতে হবে। আর যদি ফলস হয় তখন আপনাকে ইভেন প্রিন্ট করতে হবে। কারণ আপনি চেক করতেছেন বিজোড়। তাহলে বিজোড় চেক করার পর যদি রেজাল্ট সত্য হয় তার মানে কিন্তু সাকসেসফুলি বিজোড়, তখন সে প্রিন্ট করবে এই পাশে ও। আর যদি মিথ্যা হয় তার মানে নিঃসন্দেহে সেটা জোর ইভেন। যেমন এই কোডটাই আমরা এখানে জাস্ট চেঞ্জ করে দিয়ে দেখবো, কোনো কিছু চেঞ্জ করবো না, এবার 1 দিলাম। এবার দেখেন তো কি ঘটনা ঘটে। আমি যদি বলি 9, সে কত দিবি? জোর না বিজোড়? বিজোর। এবার দেখেন 9 ইজ ইভেন, জোর দিয়ে দিছে। কেন জোর দিল বলেন তো, কেন জোর দিল? 9 তো বিজোড়, জোর দিল কেন? প্রিন্ট জোর ইভেন। জোর দিল এই জন্য, খেয়াল করেন, জোর দিল এই জন্য কারণ হচ্ছে আপনি এখানে চেক করছেন বিজোড়, এই কন্ডিশন তো সে মানছে। মানার পর আপনার ভুলের কারণে এখানে ইভেন্ট প্রিন্ট করছে। কারণ আপনি তো ইভেন্ট প্রিন্ট করছেন, আপনি যদি এখানে ওড করে দিতেন তাহলে তো সে ওডে প্রিন্ট করতো, ওড। আর এখানে এসে যদি আপনি বলতেন ইভেন্ট, তাহলে সে ইভেন্ট প্রিন্ট করতো। এবার আসেন, এবার যদি আমি রান করি 9, দেখেন এবার 9 ইজ ওড, ঠিক আছে। এবার আবার রান করলাম 10, এবার দেখেন 10 ইজ ইভেন। কথা বুঝাতে পারছি? তার মানে ইফের ভিতরে এই যে ব্লকটা আছে, ইফের ভিতরে এই যে ব্লকটা আছে, এই ব্লকে কি লেখা হবে এটা পুরোটাই ডিপেন্ড করবে আপনার কন্ডিশনের উপর। আপনি কন্ডিশনটা কিভাবে দিচ্ছেন। প্রোগ্রাম কিন্তু দুইটাই সত্য, দুইটাই ঠিক রেজাল্ট দিচ্ছে। পার্সেন্ট নাম্বার মডুলাস 2 ইজ ইকুয়াল ইকুয়াল 0, ওইটাও রেজাল্ট ঠিকঠাক রেজাল্ট দিচ্ছিল। নাম্বার মডুলাস 2 ইকুয়াল ইকুয়াল 1, এটাও কিন্তু ঠিকঠাক রেজাল্ট দিচ্ছিল। তার মানে রেজাল্ট কি হবে ইফ স্টেটমেন্টের ভিতরে, কি লিখবেন আপনি, এটা পুরোটা ডিপেন্ডস অন ইউর কন্ডিশন। আপনার সত্যের উপর পুরোটাই ডিপেন্ড করবে, আপনি সত্যটা কিভাবে দিচ্ছেন তার উপর নির্ভর করবে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? একই না, একই কোড কিন্তু বিভিন্ন জন বিভিন্ন ভাবে কোড করে, কিন্তু কোড রান করার পরে অ্যান্সার ঠিক থাকতে হবে। যদি ঠিক থাকে তার মানে আপনি ঠিকঠাক মতো কোডটা করছেন। ওকে, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? জোর বিজোর নিয়ে? না। জোর বিজোর আমরা বুঝে থাকি। তাহলে এবার আরেকটা প্রবলেম আপনাদের সামনে আমি দিচ্ছি, সেটা হচ্ছে এবার চেক করতে হবে আপনাকে। আমি এগুলা মুছি আগে, তাইলে একটা নাম্বারে আবার ইনপুট নিব, হ্যাঁ। ওই নাম্বারটা ইনপুট নিয়ে আপনাকে চেক করে আমাকে দেখাইতে হবে সেই সংখ্যাটা পজিটিভ নাকি নেগেটিভ, এটা আপনাকে বের করতে হবে। তাহলে আমি কেমনে বের করবো? আপনারা আমাকে একটু হেল্প করেন, কেমনে বের করবো আমরা একটা সংখ্যা? একটা নাম্বার আমাকে ইনপুট দিতে হবে, একটা নাম্বার বা একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক সেটা চেক করব। চেক, ধনাত্মক ঋণাত্মক চেক বা যাচাই। আপনি বলেন কেমনে এটা করতে পারি আমরা? একটা সংখ্যা প্রথমত আমরা কি করলাম, ইনপুট নিলাম, স্ক্যানার কাজটা শুরু করলাম, দিয়ে সেই সংখ্যাটাকে আমরা ইনপুট নিলাম এখানে। এবার ইনপুট, ইনপুট নাম্বার। আপনারা বলেন আমাকে যে এই নাম্বারটা জোর নাকি বিজোড়, এটা কেমনে বুঝবো? কি বুঝার কোনো উপায় আছে আমাদের কাছে? বুঝার কোনো উপায় আছে? না স্যার। কোনো বোঝার উপায় নাই? চিন্তা করেন, একটু ম্যাথমেটিক্স দিয়ে চিন্তা করেন স্যার। আপনারা পড়ছেন এগুলা, এই যে দেখেন একটা সংখ্যা রেখা ক্লাস 9 10 আপনারা পড়ে এসেছেন। এই সংখ্যা রেখার মিডিলে কে থাকে বলেন? আপনারা বলেন এই সংখ্যা রেখার মিডিলে কি আছে? জিরো। 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 জিরো ডান পাশে যারা থাকবে, এই জিরো ডান পাশে যারা থাকবে তারা কি পজিটিভ, পজিটিভ। আর বাম পাশে যারা থাকবে তারা কি নেগেটিভ। নেগেটিভ। তার মানে আমরা কি বলতে পারি না এইভাবে? খেয়াল করেন, স্যার আপনি যে নাম্বারটা ইনপুট নিছেন সেই নাম্বারটা যদি জিরো থাকে
সে নাম্বারটা যদি 0 থেকে বড় হয় স্যার, তাহলে সেটা পজিটিভ, ইয়াস হলে পজিটিভ বা ট্রু হলে পজিটিভ। আর যদি এদিকে হয়, নো হয়, ইটস হয়, তাহলে আমরা বলবো, বা নো হয়, তাহলে আমরা বলবো নেগেটিভ। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? জি স্যার। দেন আমরা প্রোগ্রামটা এখানে এসে শেষ করবো। স্টপ। প্রোগ্রাম কিন্তু এইভাবে করতে হবে স্যার। আমি কিন্তু একটা দিয়ে দেখেন কতগুলো প্রোগ্রাম আপনাকে দেখাচ্ছি, আরো দেখাবো সামনে ইনশাল্লাহ। খেয়াল করেন এটা বুঝছি কিনা আমরা। এটা কি বুঝছি? একটা সংখ্যা কিভাবে ধনাত্মক এবং ঋণাত্মক চেক করতেছে। এগুলো প্রোগ্রাম পরীক্ষায় আসবে। এই ধরনের প্রবলেমই আপনাকে ফেস করতে হবে। একটা সংখ্যা জোড় নাকি বিজোড়, এটা বোঝার একটাই উপায় আছে। সরি, জোড় বিজোড় না, একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক, এটা বোঝার একটাই উপায় আছে। যদি সংখ্যাটা 0 থেকে বড় হয় তাহলে এটা ধনাত্মক, আর যদি 0 থেকে ছোট হয় তাহলে তো ঋণাত্মক। এর বাইরে কোনো কথা আছে এখানে? যেহেতু না, তাহলে আমরা কি করতে পারি? প্রথমে নাম্বারটা ইনপুট পেলাম, ইন্টার নাম্বার, ইন্টার নাম্বার নেওয়ার পর আমরা এখানে চেক করবো এই যে কন্ডিশন ইফের ভিতরে কি দিছি, যে নাম্বারটা নিয়ে আপনি কথা বলছেন স্যার, সেই নাম্বারটা আপনি খেয়াল করেন, সেই নাম্বারটা 0 থেকে বড় কিনা। যদি বড় হয়, নাম্বার ইজ পজিটিভ, পজিটিভ। যদি না হয়, নাম্বার ইজ Number is negative. নেগেটিভ। তাহলে এবার আমরা রান করে দেখি ঠিকঠাক মতো কাজ করে কিনা। আগের দিলে আমরা ডিলিট করে দিতে পারলে খুব ভালো হতো। ওকে, এবার আমরা রান করি। এখানে দেখেন আমরা একটা নাম্বার দিলাম 10, এটা পজিটিভ নাকি নেগেটিভ? Those are positive. পজিটিভ। ওকে, তাহলে পজিটিভ, 10 ইজ পজিটিভ। আর যদি আমরা নাম্বার দিই -2, Negative, sir. -2 ইজ পজিটিভ নেগেটিভ কি বুঝাতে পারছি আপনাদেরকে? পজিটিভ কোনটা জি স্যার। নেগেটিভ কোনটা? জি কোনো স্যার। question আছে before? না স্যার। টুটা তো হচ্ছে পজিটিভ, কিন্তু মাইনাস যে দিছেন সেজন্য নেগেটিভ হয়ে কোথায় না, আমরা এখানে একটা সংখ্যা ইনপুট দিচ্ছি স্যার, আমি আমার মতো সংখ্যা দিব, পৃথিবীর যে কোনো সংখ্যা আপনি দেন, কোনো সমস্যা নেই। আপনার একটা সফটওয়্যার, আপনি চিন্তা করেন প্রোগ্রাম মানে কি? প্রোগ্রাম মানে হচ্ছে যে এটা একটা সফটওয়্যার, সে মতো করে তার ভিতরে কন্ডিশন দিয়ে দিচ্ছে, তার ভিতরে আমরা এমন ভাবে সফটওয়্যারটা সেট করছি বা এমন ভাবে সাব্বির কন্ডিশন, তোমার মাইকটা অফ করো। পৃথিবীর যে কোনো সংখ্যার জন্য সে কাজ করবে। তাহলে আমি যখন পজিটিভ সংখ্যা দিব তখন যাতে পজিটিভ নাম্বার সে প্রিন্ট করে, এটা চেক করে দেয়। মনে করেন একজন আমার মতো একজন মানুষ, যিনি কিছু বুঝে না, যিনি কিছু পারেন না, এরকম একজন মানুষ আপনার কাছে গেছে, আপনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, আপনার কাছে বলছি আমার এরকম একটা সফটওয়্যার লাগবে যেটি আমি পজিটিভ আর নেগেটিভ বাছাই করতে পারি না, আপনি আমার